এবারে ধাক্কায় আদিল অসহ্য ভঙ্গিতেই সরে এলো। রোজা তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করলো না আদিলের শক্ত মুখ। এলোমেলো ভঙ্গিতে বিছানা ছেড়ে ছুটলো দরজার দিকে। হৃদি তক্ষুনি এসে দাঁড়িয়েছে, কেঁদে কেটে চোখের জলে চোখ মুখ ভাসিয়ে ফেলেছে, হেঁচকি তুলছে সমানে। রক্তি মুখটা দেখে কাঁপলো ওর হৃদয়। সূক্ষ্ম যন্ত্রণাটা আবার অনুভব করতে পারলো। রোজাকে দেখে হৃদি ঝাঁপিয়ে পড়তে চাইলে রোজা দ্রুত হাঁটু গেড়ে বসে ওকে বুকের সযত্নে আগলে নিল। ব্যগ্র হলো ওর মাথা বুলিয়ে শান্ত করতে। মৃদু আদুরে ভঙ্গিতে ফিসফিস করে গেল, কান্না করছে কেন আমার মা? বলেছি না মা, যাব না তোমায় ছেড়ে। ডোন্ট ইউ ট্রাস্ট মি? হৃদির কান্না থেমেছে, ছোটখাটো শরীরটা অল্প কাঁপছে শুধু। রোজার ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় আওড়ালো, ঘুম ভাঙতেই দেখি তুমি নেই মা, আমি ভয় পেয়েছি। রোজা তক্ষুনি ভেজা গালে চুমু খেলো, ওকে জড়িয়েই উঠে দাঁড়ালো। অনুভব করলো তার পেছনে দাঁড়ানো আদিলের অস্তিত্ব। সতর্ক ভঙ্গিতে দ্রুত হৃদিকে নিয়ে হাঁটা ধরলো। ভয় পাচ্ছিল এই বুঝি ওই লোক ফের ওকে আটকে রাখবে, মান্য করবে না নিজের মেয়ের উপস্থিতি। কিন্তু না, আদিল আর কিছু বলেনি, করেওনি। রোজা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো দোতলায়। স্বস্তির শ্বাস ফেললো। দোতলায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, তার হাতে খাবারের ট্রে। সারাদিনে রোজা কিছুটি মুখে তোলেনি। যতবার মরিয়ম বেগম খাবার এনেছেন ও ফেরত পাঠিয়েছিল। ক্ষুধায় ওর মাথা ঘুরপাক খাচ্ছে, মানেই হয় না অভুক্ত থাকার। আর মরিয়ম বেগম পিছু পিছু রুমে এলেন, খাবার পরিবেশন করলেন টি টেবিলের ওপর। হৃদিকে কোলে নিয়েই খেতে বসলো রোজা। ও দ্রুত খাওয়ার ভঙ্গিতে হাসি ফুটে উঠল মরিয়ম বেগমের ঠোঁট জুড়ে। হৃদি কৌতূহল হয়ে হঠাৎ প্রশ্ন করলো, তুমি ড্যাডের সাথে কি করেছিলে মম? অবুঝ প্রশ্নের তোপে রোজার মুখের খাবার মাথার তালুতে ওঠে, সমানে কেসে ওঠে। মরিয়ম বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দেন। গ্লাসের পানিটুকু গিলে শান্ত হয়ে অবশেষে রোজা তাকালো হৃদির দিকে, পিটপিটিয়ে চেয়ে আছে জবাবের আশায়। রোজা অসহায় বড়। গল্প। হৃদি খুশি হলো, রোজার কোলে নড়েচড়ে বসে বলল, এরপর থেকে আমাকেও নেবে কেমন, আমি তোমাদের সাথে গল্প করব। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট চেপে রেখেছেন। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট চেপে রেখেছেন। রোজা বিতৃষ্ণা গোপন করে কোনো রকমে খাবারগুলো গিলে ওঠে। গল্প? রোজা ওই গল্পকে আগুন লাগিয়ে দিতে চায়, ভস্ম করে ফেলতে চায়। মিঠা মিঠা রোদ্দুরের স্পর্শে রোজার ঘুমটা ছুটে আসে। সদ্য ঘুম ভাঙা চোখ দুটো সূর্যের কিরণ মুহূর্তে সহ্য করতে পারে না, সময় লাগে। যখন পুরোপুরি চোখ মেলে তাকায় ঘড়ির কাঁটা সবে 9টায়। দৃষ্টি নিজের বুকের দিকে নিতে হৃদির মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টি মেলে। বাচ্চাটা চেয়ে আছে তার বুকে বিড়ালছানার মতন লেপ্টে থেকে। ওর ছোট হাত দুটো রোজার হাতের ওপরে। রোজা চাইতে দেখে গাল ভরে হেসে বলল, গুড মর্নিং মম। রোজা মৃদু স্বরে হেসে আবার গাঢ়ভাবে জড়িয়ে নেয় বুকের সাথে। কখন ঘুম ভাঙলো আমার সোনার? আমাকে ডাকুনি কেন? হৃদি মুগ্ধ হয়ে আওড়ালো, তুমি কত সুইটলি ঘুমিয়েছিলে, আই কুডন্ট বিয়ার ইট। রোজার বুক ভরে এলো, ও মাথা নুয়ে এলো পাতারি চুমু খেলো বাচ্চার সারা মুখ জুড়ে। হৃদি খিলখিল করে হাসলো। ওর হাসির শব্দে নড়ল দুয়ারের বাইরে দাঁড়ানো মরিয়ম বেগম। এ যাত্রায় নক করলেন দরজায়। এই রুমের দরজা এর আগে কখনো লক হয়েছে? হয়নি তো, আজই প্রথম। তিনি অপ্রস্তুত হয়ে শুধু সময় গুনছিলেন। অবশেষে শব্দ পেয়ে তবেই করাঘাত করলেন। রোজার শব্দ শুনে বিছানা ছাড়লো। হিপ ছোঁয়া সিল্কি চুলগুলো রোদের আলোয় ঝলমল করছে। ওগুলো এলোমেলো ভঙ্গিতে খোপা করতে করতে দরজা খুলে দিল। মরিয়ম বেগম শ্রদ্ধেয় গলায় বললেন। রোজা অপ্রস্তুত হয়ে বলল, আমি ব্রেকফাস্ট করব না। রিদিকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে যান। মরিয়ম বেগম ইতস্তত হয়ে জানান। স্যার আপনাকেও নামতে বলেছে ম্যাম। হৃদি তক্ষুনি ছুটে এসে ধরল রোজার হাত, উচ্ছ্বাস নিয়ে ক্রমান্বয়ে তাগাদা দিল। মা, আমরা ফ্যামিলি, একসাথে খাবো। মা, আমরা একসাথে খাবো, ড্যাড, মম আর হৃদি। ইয়ে মম, লেটস গো। মরিয়ম বেগম নরম দৃষ্টিতে দেখলেন বাচ্চার আনন্দিত উচ্ছ্বাস। দৃষ্টি তুলে যখন তাকালেন রোজার দিকে, ওর চোখ মুখে তখন অসহায়। দীর্ঘশ্বাস লুকিয়ে হৃদিকে নিয়ে ওয়াশরুমে গেল। মরিয়ম বেগম অপেক্ষা করলেন। রোজা বেশি সময় নিল না, বেলা 9টা। হৃদি এখনও কিচ্ছুই খায়নি। এই জন্যই তাড়াহুড়ো করে ওকে তৈরি করে বেরুলো রুম ছেড়ে। ওকে খাইয়ে আবার 11টার ভেতর ওর স্কুলে যেতে হবে সাপ্তাহিক মিটিংয়ের জন্য। এতদিন রোজা অ্যাজ এ ন্যানি হিসেবে উপস্থিত থাকতো, অথচ আজ থেকে ওর মা হিসেবে। এক্ষুনি কেমন এক অনুভূতি হচ্ছে। হৃদি অবশ্য গত রাতে তোতা পাখির মতন বলে গেছে, সবাই জানবে আমার মা আছে, সবার মতো আমারও মা থাকবে। আই এম সো হ্যাপি।
ওকে ঘুম পাড়াতে বেশ কসরত করতে হয়েছে রোজাকে। মেয়েটা পারলে সারা রাত জেগে থেকে গল্প করত, তবে বেশি জেগে থাকতে পারেনি। কিছুক্ষণ কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছিল। কি করব বস, এবারও বুকে পাঠিয়ে দিব? বুড়োটা বেশ পিছু লেগেছে এবার। ওর অ্যাসিস্ট্যান্ট ঘন ঘন কল করছে, কি খেলেও দেখতে চাইছে কে জানে। বলছে হি ওয়ান্টস টক উইথ ইউ। আদিল নির্বিকার মুখে বলে, হি? আইনমন্ত্রী আব্দুল মান্নান। কি করবে এটাকে? শান্তর প্রশ্নে আদিল তক্ষুনি জবাব দেয় না, তাকিয়ে রয় নামতে থাকা রোজার দিকে। হৃদিকে কোলে নিয়ে নামার জন্য সিঁড়িতে পা রেখেছে। খোপা করে রাখা চুলগুলো ছুটে পিঠে ছড়িয়ে পড়েছে। যখনই এদিকে চাইছে, কপালে 4-5 ভাঁজ পড়ছে, চোখ মুখ কুঁচকে ফেলছে। আদিল উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বড় বড় কদমে চোখের পলকে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো রোজার সামনে। হতবিহব্বল রোজার থেকে কোলে নিল হৃদিকে। হৃদির উচ্ছ্বাস বাড়ে এতে। ড্যাড, উই উইল ইট টুগেদার। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দেয়। হুম। মেয়েকে কোলে নিয়ে এই ডাইনিংয়ে গিয়ে বসলো আদিল। তার চেয়ারের পেছনেই শান্ত, হাতে ভীষণ সুন্দর একটা ইনভিটেশন কার্ড। আদিল অদূরে স্থির দাঁড়িয়ে থাকা রোজার দিকে চেয়ে তখনকার শান্তর প্রশ্নের জবাবে বলল, কখন করছে প্রোগ্রাম? রাত 10:30 থেকে। রোজাকে অমন একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি অধৈর্য হয়ে চেঁচালো, মম আসো। রোজার সত্য বলতে আর একটা কদমও বাড়াতে ইচ্ছা করছিল না। এই লোকটার আশেপাশে ও যেতে চায় না। গতকালের ভয় ওর মস্তিষ্কে স্পষ্ট হয়ে রেখেছে। মনে পড়লেই রাগ বাড়ছে তত্তর করে। একটা মানুষ কি নির্লজ্জ হতে পারে! আবার অন্যদিকে হৃদির অমন আগ্রহী দৃষ্টিও অবহেলা করতে পারছে না। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও কদম বাড়ায় অবশেষে। বসতে চাইলেও কিছুটা দূরে। তক্ষুনি হৃদি পাশের চেয়ার দেখিয়ে বলল। রোজা দম দিয়ে এগিয়ে গিয়ে বসলো আদিলের পাশের চেয়ারে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অগ্রাহ্য করতে চাইলো পাশের দাম্ভিক শরীরটা। তবে কিভাবে অগ্রাহ্য করবে? হৃদি বাবার কোলে বসে রোজাকেই টানছে, রোজাকেই দেখছে। আদিল খেতে খেতে আলাপ চালিয়ে গেল শান্ত এলেনের সাথে। কি সম্পর্কে কথা বলছে রোজা জানে না। ও অনেকদিন পর ধ্রুবকে দেখতে পেল, হৃদির বডিগার্ড। ওই তো মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে দরজার মাথায়। রোজা এক ফাঁকে বলল, আমি বেরোতে যাচ্ছিলাম। আদিলের কথা থামলো, তাকালো রোজার মুখের দিকে। কেন? কি দরকার? রোজা জেদি চোখে তাকালো। কি দরকার মানে? ওকে নিজের ইচ্ছেতে বেরোতে পারবে না, বন্দি থাকবে সব সময়? মুহূর্তে চোখ মুখ কালো করে বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়ি যেতে হবে। আদিলের খাওয়া শেষ। ন্যাপকিন নিয়ে মুখ মুছে তাকালো মেয়ের দিকে। হৃদি কোল থেকে নামতে চাইছে, ওকে নামিয়ে দিয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাত থেকে ধূসর রঙা কোট নিয়ে পড়তে পড়তে বলল, দরকার নেই। দুপুর থেকে শপের ম্যানেজার আসবে শপিং বুকলেট নিয়ে। যা যা প্রয়োজন অর্ডার দাম, ডেলিভারি করে যাবে বিকেলের মধ্যে। রোজা অসন্তুষ্ট হলো। পুনরায় দৃঢ় গলায় জানালো, আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আনার আছে। আদিল কিছুক্ষণ চেয়ে থাকলো জেদি জেদি মুখখানের দিকে। অবশেষে বলল, আধ ঘন্টা এর ভিতর ব্যাক করা চাই। গাড়ি? বাকি কথা শুনলো না রোজা, ভোতা মুখে তেরামি করে গেল। আমি রিক্সা নিয়ে একাই যেতে পারবো। থমথমে এক নীরবতা বইল। অনেকটা সময় আর একটাও শব্দ হলো না। শান্তর ঘাম ছুটে গেছে প্রায়। আদিল মির্জার মুখে মুখে এত কথা বলার স্পর্ধা কখনো কারোর হয়েছে? হয়নি। এলেন আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল শুধুই তাকিয়ে আছে। রোজাও অমন নীরবতায় মিইয়ে গিয়েছে। বেশি বলে ফেলেছে কি? আদিল অনেকটা সময় নিয়ে অবশেষে ডাকলো। শান্ত? শান্ত দ্রুত 2 কদম এগিয়ে এসে বলে, জি বস। আদিল থমথমে গলায় আদেশ ছড়ে, একটা রিক্সা কিনে নিয়ে আয়। ওটা চাইলে ম্যাডাম যেখানে যেতে চায় নিয়ে যা, কাজ শেষ হলে ফিরে নিয়ে আসবে। রোজা চোয়াল ঝুলে আসে। শান্ত ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস বস। তক্ষুনি দ্রুত কদমে বেরিয়ে গেল, যেন আসলেই রিক্সা কিনে নিয়ে আসবে। রোজা আশ্চর্য, হতভাগ, মুখটা হা হয়ে গেছে। ওর থমথম মুখের দিকে আদিল আর তাকালো না, ব্যস্ত কদমে বেরিয়ে যাচ্ছে। পিছনে ছুটেছে এলেন। দুয়ারে ক্লান্তর পাশাপাশি ধ্রুব আছে আজ। ঘণ্টাখানেকের মধ্যে মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে একটা ব্র্যান্ড নিউ রিক্সা চালিয়ে প্রবেশ করেছে শান্ত। একদম দেশি রিক্সা, হলদে রঙের, কালারফুল সব প্লাস্টিকের ফুলটুল ঝুলছে। শান্ত রিক্সাটা বাড়ির সামনে এনে থামালো, চোখ মুখ উজ্জ্বল।
রোজা তক্ষুনি বেরিয়ে এসেছে হৃদিকে নিয়ে। হৃদির স্কুলের মিটিং সেরে এরপর বাড়ির উদ্দেশ্যে যাবে ভেবেছিল। শান্ত যখন প্যান্টের উপরে একটা নতুন লুঙ্গি পরেছে, তার পুরো লুকটা এমন, চোখে সানগ্লাস, পেটানো শরীরে স্যুট আর নিচে শুভ্র রঙা লুঙ্গি, ও সুন্দরভাবে উঠে বসেছে। ফের রোজা এসে রিকশায় উঠে বসলেই টান দিয়ে বেরিয়ে যাবে এমন ভঙ্গি। অপেক্ষা করতে করতে কিরিং কিরিং শব্দ তুলেছে রিকশায়। রোজা হতভম্ব হয়ে দেখলো ওই দৃশ্য। কিছুক্ষণ ও একটা শব্দ করতে পারল না। রাগে রাগে দুঃখে ওর কান্নাই পেল। সবগুলো একই গোয়ালের গরু, তার জীবন জাহান্নাম করতে শপথ নিয়েছে যেন। চোখ রাঙিয়ে হনহনিয়ে গিয়ে উঠল গাড়িতেই। ওই রিকশাওয়ালাকে নিয়ে বেরোলে মানুষ তাদের পাগল ছাড়া আর কিছুই বলবে না। শান্ত বোধ হয় কিছুটা নিরাশ হলো। বেচারা আর চোখে গাড়ির দিকে চেয়ে নেমে এসে এক টানে খুলল লুঙ্গিটা। দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গিটা স্বপনের হাতে ধরিয়ে দিল। রিক্সাটা বেচে দিস না, থাকুক আজকের জন্য। ফিরে এসে এটা চালাবো, দেখি 4টা খ্যাপ মেরে কয়টা পয়সা কামানো যায় কিনা। স্কুলের বিস্তৃত সদর দরজা খোলা হয়েছে দুধার দিয়ে। সদর দরজার বাইরে দুটো গাড়ি অপেক্ষারত অনেকটা সময় যাবত। ধ্রুব সহ আরও কয়েকটি বডিগার্ড গাড়ি দুটোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয়ের মতো। তাদের গম্ভীর মুখের কড়া দৃষ্টিতে স্কুলের দারোয়ান দুটো না চাইতেও মিয়ে যাচ্ছে। এ যাত্রায় সদর দরজা দিয়ে বেরিয়ে এলো কালো রঙের বিশাল আকৃতির একটা গাড়ি। গাড়িটা বেরিয়ে সোজা ধরল মেইন রোড। ধ্রুব বাকিদের নিয়ে গাড়ি দুটোতে মিলেমিশে উঠে বসেছে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত গতিতে অনুসরণ করছে বড় গাড়িটা। দুটো গাড়ির স্থান বড় গাড়িটার পাশাপাশিতেই কঠিন পাহারায় রাখা হয়েছে। বড় গাড়িটার সবগুলো জানালার কাঁচ ওঠানো, ভেতরে কিছুই বাইরে থেকে দেখার সুযোগ নেই। রোজা অসহায় চোখ দুটো দেখলো ওই গাড়ি অনুসরণ করা গাড়িগুলোকে। নিজেকে তার সেলিব্রিটি বলেই মনে হচ্ছে। সেলিব্রিটি বললেও ভুল হয়, সেলিব্রিটিরাও মনে হয় এত গাড়ি নিয়ে চলাফেরা করে না। দৃষ্টি ফিরিয়ে অসহায় চোখে দেখলো তার শরীরের সাথে লেপ্টে থাকা বিড়াল ছানার মতো পিটপিট দৃষ্টিতে তাকিয়ে থাকা হৃদিকে। গাল ফুলিয়ে চেয়ে আছে, কাঁদো কাঁদো চোখ মুখের অবস্থা। আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে রেখেছে, বারবার আওড়াচ্ছে রোজার সাথে যাবেই বলে। রোজার একটা কথাও শুনতে রাজি না। এই তো মাত্রই ওর প্যারেন্টস মিটিং সেরে বেরিয়েছে। চেয়েছে হৃদিকে বাড়ি পৌঁছে দিয়ে রোজা নিজের বাড়িতে যাবে, অথচ বাচ্চাটা নাড়া যেতে। ও নিজেও যাবে রোজার সাথে, মানানোই যাচ্ছে না। এ যাত্রায় রোজা দীর্ঘশ্বাস ফেলে তাকালো শান্তর দিকে। শান্ত ড্রাইভারের পাশে বসে কানে ব্লুটুথ, কাকে একটা নির্দেশনা দিচ্ছে। রোজা ভোতা মুখেই বলল, আপনাদের বসকে কল করুন, জানান তাকে যে হৃদি আমার সঙ্গে আমার বাড়ি যেতে যাচ্ছে। যেতে পারবে? নেব আমি তাকে। শান্ত তক্ষুনি আদিলের নাম্বারে ডায়াল করলো। সে যতটুকু জানে বস মিটিংয়ে আছে, ক্লায়েন্ট চায়নায়। বেশ সময় নিয়ে হলেও কল রিসিভ হলো শেষমেশ। স্পিকারে রেখে শান্ত বলল, বস, ম্যাডাম আপনাকে জানাতে বলেছে যে প্রিন্স ম্যাডামের সাথে ম্যাডামের বাড়ি যেতে চাচ্ছে। ম্যাডাম কি সাথে নিবে? ওপাশটার আলাপ আলোচনার গুঞ্জন থেমে নামলো পিনপিন নীরবতা। থমথমে এক কণ্ঠের প্রশ্ন এলো। ম্যাডামের বাড়ি? প্রশ্ন শুনে রোজার চোখ মুখ মুচকে এলো। তার বাড়ি কি বাড়ি না? আশ্চর্য! শান্ত মুখ খুলে জবাব দিতে পারলো না। পর মুহূর্তে আদিলের বাকি কথাগুলো কানে এলো। এই মেয়ের যে বাড়ি, তার বাড়ি। যেখানে যেতে চাচ্ছে ওটা অস্থায়ী, তার বাবার বাড়ি। যেতে চাচ্ছে যেহেতু নিয়ে যাওয়া হোক, দুপুরের ভেতর ফেরা চাই। পরক্ষণেই কল কেটে গেল। রোজার মুখে আধার নামলো। চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো শান্তর হাতের ফোনের স্ক্রিনের দিকে, যেন দৃষ্টি দিয়ে ফোনের ওপাশে কিছুক্ষণ আগে কথা বলা আদিলকে গুলি করছে শখানেক। কথার ধরন দেখো, হুকুম করা হচ্ছে কেমন। দুপুরের ভেতর ফেরা চাই, মগের মূল্য। রোজা কি তার কেনা গোলাম? রোজার গোমরা মুখ ছোট দু হাতে ধরল হৃদি। মিষ্টি করে প্রশ্ন করলো, মম এখানে বসো। কি হয়েছে মম? আর ইউ আপসেট উইথ ড্যাড? রোজা নিজেকে স্বাভাবিক করতে চাইলো। তাকালো হৃদির উচ্ছ্বাসিত মুখের দিকে। যেতে পারবে শুনে মেয়েটা ভীষণ আনন্দিত, চোখ দুটো জল জল করছে। রোজার অসন্তুষ্ট অনুভূতি মিলিয়ে গেল ফানুসের মতো। হৃদিকে কোলে নিয়ে মাথার কিছু এলোমেলো চুল ঠিক করে দিতে নিয়ে ফিসফিস করে প্রশ্ন করলো, আগে বলো কোথায় যেতে চাচ্ছ আমার সাথে? হৃদি ভাবলো। ইতস্তত ভাবে আড়ে আড়ে দুবার তাকালো রোজার মুখের দিকে। রোজা আশ্বস্ত করলো চওড়া হেসে। অনেকটা সময় ভেবে এক পর্যায়ে ধানি ভঙ্গিতে ছোট গলায় আওড়ায় মেয়েটা, নানু বাড়ি? রোজা চমকায় সামান্য, পর মুহূর্তেই প্রাণোচ্ছল ভঙ্গিতে হেসে ফেলল। হৃদির টমেটোর মতো লাল দুগালে চুমু খেলো। বুকে জড়িয়ে চাপা গলায় বলল, তোমার নানু বাড়ি যাচ্ছি।
হৃদির ধূসর চোখের মণিতে ঝলমলে তারা ভাসে, দু গাল ভরে হেসে তাকিয়ে থাকে কেমন যেন নানুর বাড়ি যেতে পারাটা ভীষণ চমৎকার কিছু আনন্দের বিষয়। রোজার হৃদয় গলে হাওয়ায় মিঠাইয়ের মতো মিশে যায়। সে যে চেয়েছিল বাড়ির সবাইকে ভালোভাবে হৃদির সম্পর্কে বুঝিয়ে তারপর ওকে নিতে, বাবা মাকে জানাতে চেয়েছিল হৃদি তার মেয়ের মতো না, তারই মেয়ে, নিজের নাতি ভেবে যেন আদর করে, কাছে টানে, ভালোবাসে। অথচ সেই সুযোগ তো হলো না, না জানিয়েই সাথে নিতে হচ্ছে। তবে রোজার মন জানে তার বাবা মা কোন ধরনের মানুষ, কেমন তাদের হৃদয়, নিশ্চয়ই কাছে টানবে হৃদিকে। এতটুকু ভরসা আছে বলেই তো সাহস করেছে সে। রোজা চায় না হৃদির মনে এতটুকু কষ্টের আঁচ লাগুক। ওর এই উচ্ছ্বাস যেন পালাক্রমে বেড়ে হিমালয় ছোঁয়, মোটেও এক বিন্দুও যেন না কমে। রোজা কখনোই মানতে পারবে না, হতেই দেবে না। রাজু সতর্ক হলো, তাড়াহুড়ো কদমে বাড়ির ভেতরে ঢুকলো, ছুটতে ছুটতে ডাকতে থাকলো ষাঁড়ের মতো, মা। নিপা বেগম চোখ মুখ মুচকে ফেললেন। রান্নাঘরে তখন তিনি ব্যস্ত হাতে ভাতের মার ফেলছেন, হাতের কাজ শেষ করে তবেই ফিরলেন। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? রাজু হাঁপাচ্ছে সমানে, আঙুল দরজার দিকে তাক করে বলল। অনেকগুলো গাড়ি আসছে আমাদের বাড়ির দিকে। ওর বলা শেষ হয়নি, অমনি গাড়ির শব্দে তালুকদার বাড়ির ভূমি কেঁপে উঠল। ক্রাচে ভর দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন আজিজুল সাহেব। ইতিমধ্যে নিপা বেগম চটজলদি ছুটে এলেন দরজার কাছে। পেছন পেছন আজিজুল সাহেব আর রাজু এসে দাঁড়ালো। তাদের সতর্ক দৃষ্টি আপাতত তাদের বাড়ির ভেতরে ঢোকা গাড়িগুলোর ওপর। দরজার সামনে এসে থেমেছে যে গাড়িটা, সে গাড়ি থেকে রোজা হাওয়ার বেগে বেরিয়ে এলো। ততক্ষণে বেরিয়ে এসে পুরো বাড়িটা ঘেরাও করেছে বডিগার্ডস। ধ্রুব, শান্ত ও তখনও গাড়ির সামনে দাঁড়িয়ে। রোজাকে দেখেই নিপা বেগম চিৎকার করে উঠলেন। দু চোখ ভিজে এলো এক মুহূর্তে, ঝর্ণার মতো ঝরছে চোখের জল। কাঁদতে কাঁদতে নগ্ন পায়ে তিনি ছুটেছেন মেয়ের দিকে। শান্ত নেই রোজাও, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো নিপা বেগমের বুকে। বুকে মাথা রাখতেই স্বস্তিতে ওর প্রাণ ভরে এলো। আমার রোজা, তুই কেমন আছিস মা? সব ঠিক আছে তো? দেখি। বলতে বলতে নিপা বেগম মেয়ের মুখটা দু হাতে তুলে নিয়ে ভালোভাবে দেখলেন। সহি সালামত মেয়েকে দেখে বুকের পাথর সরল। রোজা মৃদু হাসলো রক্তিম চোখ নিয়ে, আওড়ালো, ভালো আছি, শান্ত হও তুমি। আজিজুল সাহেবের ভেজা চোখজোড়া কাতর দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের দিকে। রোজা মাকে ছেড়ে গিয়ে জড়িয়ে ধরলো খুঁড়ে খুঁড়ে ছুটে আসতে চাওয়া বাবাকে। আজিজুল সাহেবের গলায় স্বর ভেঙে আসছে। কেমন আছিস মা? রোজা হাসে, বাবার বৃদ্ধ মুখের দিকে চেয়ে আশ্বস্ত করে দৃঢ় ও নরম গলায়। ভালো আছি, ভালো আছি বাবা, এত চিন্তা করো না। বলতে বলতে ভেজা চোখ দুটো মুছে দেয়, তাকায় আজিজুল সাহেবের পেছনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের দিকে। রোজা এগুলো দুপা, মনে হচ্ছে কত বছর পর দেখা পরিবারের সাথে। রাজু ভেজা চোখ মুখ তুলে তাকালো, নিঃশব্দে কেঁদে চোখ মুখ ভিজিয়ে ফেলেছে। এ যাত্রায় হামলে পড়লো বড় বোনের বুকে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো রোজা, মাথা ঝুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। বাবা, কাঁদতেও দেখি পারিস। কে যেন বলতো ছেলেরা বীর, কাঁদে না তারা। রাজু লজ্জা পেল, তবে ছাড়লো না, জড়িয়ে রাখলো না অনেকটা সময়। আজিজুল সাহেব হাসছেন ছেলে মেয়ের দিকে চেয়ে। কিছু বলবেন তখনই বাচ্চা বাচ্চা কণ্ঠে ডাক পড়ল, মম, মম, ক্যান আই কাম আউট? চমকে ওঠেন নিপা বেগম। আজিজুল সাহেব তাকালেন গাড়ির দিকে, পরপর বেকুবের মতন তাকালো মেয়ের দিকে। গাড়ির দরজাটা খোলা তখনও, ওখানে শান্ত দাঁড়িয়ে আছে। ওই ডাকে রোজা হাসি সামান্য, দ্রুত কদমে ছোটে গাড়ির দিকে। মাথাটা নুইয়ে তাকাতেই দেখলো লক্ষ্মীর মতো হৃদি বসে আছে, আগ্রহী চোখে চেয়ে আছে এদিকেই। রোজা দু হাত বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে কোলে চলে এলো। হৃদিকে নিয়ে দরজার কাছ থেকে সরে আসতেই দরজাটা লাগালো শান্ত। নিপা বেগম, আজিজুল সাহেব, রাজু তারা দেখতে পেল রোজার কোলে থাকা হৃদিকে। দু হাতে রোজার গলা জড়িয়ে বড় বড় চোখে তাদেরকেই দেখছে। নিপা বেগম, আজিজুল সাহেব একবার বাচ্চাটাকে দেখছেন আর একবার রোজার দিকে। রোজা হেসে ফেলল, এগিয়ে এলো তাদের সামনে। হৃদি পিটপিট চোখে অনেকক্ষণ আজিজুল সাহেবের দিকে চেয়ে থাকলো। আজিজুল সাহেবও হতবিহ্বল ভঙ্গিতে তাকিয়ে আছেন। এই যাত্রায় হৃদি ফিসফিস করে বলল, মম, নানু ভাই লুকস আ লিটল লাইক ইউ। থমকালেন আজিজুল সাহেব। রোজা হেসে ফেলল শব্দ করে, মেয়ের নাক ছুঁয়ে আওড়ালো, তাই সালাম দাও নানু নানা ভাইকে। হৃদি তাকালো দুজনের দিকে, পাখির মতো কিচিরমিচির করে বলল, হাই নানা ভাই, তুমি কি ভালো আছো? হাই নানু, তুমিও কি ভালো আছো?
আজিজুল সাহেব এক পলক মেয়ের দিকে তাকালেন। হঠাৎ অমন এক উচ্চবংশীয় পরিবারের বাচ্চা নানু ভাই হওয়ায় থতমত খেয়ে আছেন। নিপা বেগমের মুখে হাসি ধরছে না। ভদ্রমহিলা মেয়ের আশ্বস্ত দৃষ্টি দেখে মুহূর্তে দুহাত সাবধানের সাথে বাড়িয়ে দিলেন। হৃদি খুব সহজেই কোলে এলো, জড়িয়ে ধরল নিপা বেগমের গলা। পুতুলের মতো চেয়ে আছে নিপা বেগমের মুখের দিকে, মিটিমিটি হাসছে। নিপা বেগমের অন্তর হিমেল বাতাসে দুলে উঠল যেন। তিনি মুগ্ধ চোখে চেয়ে আওড়ালেন, ভালো আছি নানু ভাই, তুমি কেমন আছো? হৃদি বিজ্ঞের মতো বলে, মম কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। নিপা বেগম দেখলেন বাচ্চা বাচ্চা মুখটা। কথা বলতে বলতে বাচ্চাটা সেই রোজার দিকেই তাকাচ্ছে। নিপা বেগম তাকালেন মেয়ের দিকে। এই মুহূর্তে রোজাকে এক গর্ববোধ করা মা মনে হচ্ছে। নিপা বেগমের হৃদয় নদীর জলের মতো শান্ত হয়ে গেল। তার কোনো দুশ্চিন্তাই রইল না। তিনি হৃদিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললেন, বাইরে আর কত, ভেতরে আসো। হৃদির মুখে চেয়ে হেসে হেসে প্রশ্ন করলেন, কি খাবে আমার নানু ভাই? তুমি নানুকে বলো, নানু তোমার জন্য তাই রান্না করবে। হৃদি উচ্ছ্বাস নিয়ে জানালো, গ্র্যান্ডমা, আই উইল ইট হোয়াট এভার ইউ মেক। নিপা বেগম ভরকে গেলেন। থেমে গেল তার কদম। হৃদি তখনও চেয়ে আছে মিষ্টি করে হেসে। খুব কাছে থাকা রাজু মাকে বোঝাতে বলল, বলেছে তুমি যা বানাবে তাই খাবে। নিপা বেগম মুহূর্তে মুগ্ধতায় ভেসে গেলেন। কি মিষ্টি বাচ্চা! তার তো চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। যদি অপছন্দ করে? হৃদি তখন চারিপাশটা দেখছে আগ্রহ নিয়ে। হঠাৎ পেছনে চেয়ে ডাকলো, মা, মা। রোজা বাবাকে ধরে এনে বসিয়েছে ড্রয়িং রুমের সোফায়। ডাকে সাড়া দিল ওখান থেকেই। বলো মা। তুমি কোথায় থাকতে? আমি ওই রুমে যাব। রোজা হাসলো। রাজু দ্রুত বলল, আমি নিয়ে যাই, আসো বাবু। হৃদি তাকালো রাজুর দিকে, দৃষ্টিতে প্রশ্ন। রোজা এসে পরিচয় করিয়ে দিল। এটা তোমার মামা, তোমার ছোট ভাই। হৃদি সঙ্গে সঙ্গে বলল, হাই মামা। রাজু এমনভাবে হাসলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। মায়ের থেকে একরকম কেড়ে নিজের কোলে নিল। বুক ফুলিয়ে ভীষণ গদগদ ভঙ্গিতে বলল, আসো মামা, তোমাকে রুম দেখাবো, দেখবে? হৃদি মাথা দোলালো, বড় বাধ্য। আই ওয়ান্ট টু মামা। প্রত্যেকটা মামা ডাকে রাজু হেসে কুল পাচ্ছে না। নিপা বেগম রোজা এই দৃশ্যে হেসে ফেললেন। আজিজুল সাহেব নরম দৃষ্টিতে চেয়েছিলেন। ওরা দৃষ্টির বাইরে যেতেই ডাকলেন মেয়েকে। আয় বস না মা। রোজা গিয়ে বসলো বাবার পাশে। পাশে এসে বসলেন নিপা বেগমও। ইতস্তত করে সতর্ক চোখে চেয়ে জিজ্ঞেস করলেন, তোকে মা ডাকে? ওর বাবা জানে? রোজা আদিল মির্জার কথা শুনে চোখ মুখ কুঁচকে ফেললো, নাক ফুলিয়ে আওড়ালো, জানবে না, উনিই তো শিখিয়ে দিয়েছে। নিপা বেগম আরও সতর্ক হয়ে জিজ্ঞেস করে গেলেন, কেমন ব্যবহার করে? সব ঠিকঠাক তো? রোজা দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে কি বলে বোঝাবে বুঝছে না। খুব যে ভালো ওই লোক তা না, আবার যে ভীষণ খারাপ তাও না। গতকালই পিস্তল মাথায় ধরে রাখলো, কথায় কথায় হুমকি হুকুম। এক পর্যায়ে দৌড়ে আসতে থাকা হৃদিকে দেখে ছোট করে শুধু বলল, সব ঠিক, চিন্তা করো না। আজিজুল সাহেব বললেন। আজ থেকে জামা। রোজা মাথা নাড়ালো। জলদস্যুর কণ্ঠ এখনো ভাসছে। আবার সাথে হৃদি আছে, ফেরাই উত্তম। বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি, ফিরতে হবে। নিপা বেগমের চোখ জোড়া পুনরায় ভিজে এলো। আঁচলে চোখ মুছতে মুছতে উঠে পড়লেন। নিজের কদম বাড়ালেন রোজার রুমের দিকে। সব গুছিয়ে দেবেন। তার মেয়েটা আর তার নেই, এখন এই বাড়ির সদস্য মাত্র। ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছে। হৃদি ছুটছে, পেছনে রাজু। দুজনার ছোটাছুটির এক পর্যায়ে দৌড়ে এসে মিশে গেল রোজার সাথে। পিছু দৌড়ে এসে থামলো রাজুও। দুজনে হাসছে সমানে। হৃদি প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসতে হাসতে বলল, মম, মামা ইজ সো ফানি, আই লাইক হিম। রাজু ঠোঁটে ঠোঁট চিপে হাসি থামালো। আনন্দে ওর পুরো অস্তিত্ব জলজল করছে। মামা হতে পেরে ভীষণ গর্ববোধ করছে, বোঝাই যাচ্ছে। মেয়েকে কোলে তুলে নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রোজা হেসে বলে, মা, গোসল করব, তাহলে তুমি মামার সাথে খেলো। আচ্ছা। হৃদি কোল থেকে নেমে এসে ধরল রাজুর হাত। যেন কত বছরের পরিচয় ওদের, যুগ যুগ ধরে চেনা জানা। আন্ডারওয়ার্ল্ডের বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক চাপা গুঞ্জন।
আদিল মির্জা বিয়ে করেছে, মেয়েটা তাদের মধ্যে কেউ না, অজানা একজন, জগতের বাইরের কেউ। কে সে, কি তার পরিচয়? এমন এক গুঞ্জনে কেউ হতভাগ, তো কেউ বা নির্বিকার, আবার কারো তুখর মস্তিষ্ক তীক্ষ্ণ দৃষ্টি কোনো এক সুযোগের সন্ধানে ব্যস্ত আজকের জন্য তীব্র অ্যালার্ট জারি করা শহরের বুকে লুকানো এই জায়গাটিও। তীব্র বৃষ্টির ভেতরে সাগরের স্রোতের মতো নামি দামি গাড়ির সারি পুরো এরিয়া জুড়ে। রাজত্ব জুড়েছে বিশাল দেহি সব বডিগার্ড, তাদের হাতে ছাতা। বাংলোর ভেতরটা উজ্জ্বল, যতটা উজ্জ্বল হওয়া সম্ভব। এক একটা সাদা ঝাড়বাতির আলোয় ডায়মন্ডের মতো চকচক করছে সবকিছু। সে সবকিছুর আয়োজন করা হয়েছে আইনমন্ত্রী আব্দুল মান্নানের 50তম জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত সব এই দেশের গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোক। সেই একদল লোকের মধ্যে দাঁড়িয়ে আছেন আইনমন্ত্রী আব্দুল মান্নান। ড্রিঙ্কের গ্লাসে ঠোঁট ছুঁয়ে সখ্যতায় ব্যস্ত তিনি। তার পাশের বডিগার্ড ব্যস্ত হাতে উপহারগুলো নিচ্ছে অতিথিদের হাত থেকে। প্রভাবশালী লোকদের ঘিরে আছে অল্প বয়সী সব সুন্দর রমণী। ভীষণ ছোট আবেদনময়ী পোশাকে ওরা ড্রিঙ্কস সার্ভ করছে। ওদের শরীর যেন বাজারের সবজি, যে কেউ সকলের সামনেই শক্ত করে ছুঁয়ে দিচ্ছে। প্রত্যুত্তরে রমণীগুলো নিজেদের মিশিয়ে দিচ্ছে প্রভাবশালী শরীরের সাথে। আব্দুল মান্নান সাহেবের পাশের জন সুবিশাল দেহি, গায়ে অন্যদের মতন স্যুট নেই, খোলামেলা একটা শার্ট পরনে। ও কাউসার আহমেদের ভাগ্নে সিয়াম চৌধুরী। কাউসার আহমেদ বাংলাদেশ পুলিশের আইজিপি। সিয়ামের বাহুতে যেই রমণী, তার পরনে স্লিভলেস মিড থাই ড্রেস, যা আষ্টেপৃষ্টে মিশে আছে। ওপরের নিচের অনেক অংশই সকলের চোখের সামনে। হুটহাট সবার চোখের সামনে রমণীর আপত্তিকর জায়গা ছুঁয়ে দিচ্ছে সিয়াম। এতে তার পাশের জন হাসলো শব্দ করে, হাত বাড়াতে বাড়াতে বিনয় ভঙ্গিতে বলল, ভাগ্নে, একা আর কত, দাও না এক রাতের জন্য সেই মাল। সিয়াম ভ্রু তুলল, কৌতুকের হাসি ঠোঁট জুড়ে। কেমন অনাগ্রাহী ভঙ্গিতে রমণীর মেকআপে সাজানো সুন্দর মুখে চুমু খেয়ে বলল, এই বয়সে এসেও কচি মালের জন্য এত পিপাসা, ভালা হবা না না? মুখে এক বললেও ইতিমধ্যে রমণীকে ঠেলে দিয়েছে ভদ্রলোকের কোলে। লোভাতুর একটা অমনি দুহাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে অল্প বয়সী শরীরটা। বিপরীতে ওই রমণীর মুখে ভাসল কিঞ্চিত ভয়, অনুচ্ছিকতা। সে দৃশ্যে খ্যাক খ্যাক করে হাসলো অনেকেই। মান্নান সাহেবের কানে তখন এক বডিগার্ড ফিসফিস করে কিছু বলল। মান্নান সাহেবের মুখ উজ্জ্বল হয় মুহূর্তে। ড্রিঙ্কের গ্লাস রেখে ছোটেন দরজার দিকে। সিয়াম ডাকে, কি মন্ত্রী সাহেব, কার জন্য এত তাড়া? হ্যাঁ, মান্নান সাহেব বেরিয়ে যেতে যেতে বললেন, আদিল আসছে। সাথে সাথে এক একজনের আশ্চর্যের প্রশ্ন পড়ল, আদিল মির্জা আসছে? আরে আসলে আদিল। বৃষ্টির শব্দ মারিয়ে ড্রাইভ হয়ে পিষে এসে থেমেছে বেশ কয়েকটা গাড়ি। মুহূর্তে ঝড়ের বেগে বেরিয়ে আসে এলেন ক্লান্ত আর স্বপন। ক্লান্ত মেলে ধরেছে বড় কালো ছাতাটা। শান্ত এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ওখানে ছাতাটা বাড়িয়ে ধরলো ক্লান্ত। একজোড়া চকচকে কালো জুতো নামলো বৃষ্টির জলের শব্দ তুলে। দরজায় যেই হাতটা পড়লো তা কালো গ্লাভসে আবৃত। পুরো শরীরটা বেরিয়ে এলো পরপর। আদিলের স্যুট রাতের আধারের চেয়েও কালো। কালো চোখ মুখের ভঙ্গি। এক ফোঁটা বৃষ্টির জলও তার শরীর ছুঁতে পারল না। মান্নান সাহেব হাসতে হাসতে আসছেন। আসছো তুমি? কখনো তো আনা যায় না তোমারে বাপজান। আদিল তাকালো এক পলক। স্বপন ব্রিফকেসটা এগিয়ে দিল। আদিল হাঁটা অব্যাহত রেখে বেশ নির্বিকার মুখে বলল, জন্মদিনের শুভেচ্ছা মন্ত্রী সাহেব। ব্রিফকেস খুলতেই হাসি গাঢ় হলো ভদ্রলোকের। উচ্ছ্বাসে ফেটে পড়লেন। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে ব্রিফকেসটা পাশের বডিগার্ডের হাতে দিয়ে আদেশ ছুড়লেন, সাবধানে রাখ। পরপর আদিলের গতির সাথে গতি মিলিয়ে প্রবেশ করলেন বাংলোর ভেতরে। ক্ষণিকের জন্য বয়ে গেল তীব্র নীরবতা। নীরবতা ভাঙল কারো উচ্ছ্বাসের শব্দে, তো কারো বিদ্রুপ মাখা হাসিতে। অনেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। আদিল অবশ্য ওসবের কখনো ধার ধারেনি। সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডিল আছে তার। আইনমন্ত্রীর সাহায্য লাগবে। কাজটা ভালোই সম্পন্ন করতে আজ এই প্রোগ্রামে আসা। আদিল সোজা এলো ড্রিঙ্কস বারের কাছে। পায়ের ওপর পা তুলে বসলো পাশের সোফায়। পিছু পিছু এসে বসলেন মান্নান সাহেবও। দিকপাল চ্যাটার্জিও দলবল ছেড়ে হাসতে হাসতে এলেন দুটো ড্রিঙ্কসের গ্লাস হাতে। একটা আদিলের হাতে দিয়ে অন্যটায় নিজের ঠোঁট ছুঁতে ছুঁতে অপোজিটে বসে উৎফুল্ল গলায় বললেন, সারপ্রাইজ দিলা ভালোই, দেখা তো পাওয়াই যায় না। আদিল ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়েছে, একটানে শেষ করলো। আর এক গ্লাস নিতে নিতে বলল, দিনকাল কেমন যাচ্ছে? মান্নান সাহেব ঠোঁট চেপে বললেন, তা আমরা জিজ্ঞাসা করব তাই না দিকপাল চ্যাটার্জি? একদম। নতুন বিয়া করছো শুনলাম, আরো নাই কেন সাথে? দেখা করাবা না? আদিলের হাত থামলো না।
কয়েক গ্লাস গলায় ঢেলে সিগারেট ইতিমধ্যে ঠোঁটে স্থান পেয়েছে। এক টান দিয়ে কালো ধোঁয়া ছুড়ল, এক ফাঁকে গলায় ঢাললো আর এক গ্লাস। পাল্লা দিয়ে ড্রিঙ্কস করছে দিকপাল চ্যাটার্জিও। তাদের ভেতর যেন কম্পিটিশন চলছে। মান্নান সাহেবের বয়স হয়েছে, অত খেতে পারে না, তারপরও বেশ কয়েক গ্লাস গিলছেন। মাথাটা চক্কর দিল, নেশা ধরেছে প্রায়। সিয়াম এসে দাঁড়ালো তক্ষুনি ভিন্ন একটা রমণী ওর বাহুতে। ওই রমণী নিয়েই বসলো অপোজিটে দিকপাল চ্যাটার্জির পাশে। ভ্রু দুলিয়ে বলল, শুনলাম খুব রূপসী দেখতে। অমন রূপসী একা একা দেখলে হবে? আদিল গ্লাসের মতটুকু গিলে রক্তিম চোখ তুলে তাকালো তৎক্ষণাৎ। ওই ধূসর রঙের দৃঢ় দৃষ্টিতে সিয়ামের ভেতরটা সামান্য কাঁপলেও দেখালো না উপরে। মান্নান সাহেব সতর্ক হলেন, থামতে চাইলেন, কিন্তু ভীষণ সাহস দেখাতে সিয়াম বলে গেল, আনা হোক সামনে, আমরা দেখি একটু টেস্ট। চোখের পলকে হাওয়ার গতিতে আদিল ঝুঁকে হাতের ড্রিঙ্কসের গ্লাস দিয়ে বাড়ি বসালো সিয়ামের মাথায়। আদিলের হাত সিয়ামের মাথা ফেটে রক্তে ভেসে গেল সবটা। মান্নান সাহেব চিৎকার করলেন, আদিল! আদিল থামলো না, রক্তাক্ত কাটা হাত দিয়েই চেপে ধরলো সিয়ামের গলা। ওকে উড়িয়ে আঁচড়ে ফেললো জমিনে। খড়কের পোলা, কলিজা ছেড়ে কুত্তার খাওয়াবো, তোর মুখে আমি মুদবো বাইঞ্চোদ। মান্নান সাহেব এসে দ্রুত টেনে ধরলেন আদিলের হাত। সিয়াম ততক্ষণে অজ্ঞান। ওর বডিগার্ড সব আদিলের বডিগার্ডের সাথে হাতাহাতিতে ব্যস্ত। মান্নান সাহেব বিষণ্ণ গলায় আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ওরে ওঠা, ডাক্তার মামুকে ডাক। গান শুনতে শুনতে রোজার চোখগুলো লেগে এসেছে। ও ড্রয়িং রুমে সোফায় বসে আছে, টেলিভিশন অন, পরনে শুভ্র রঙের নাইট ড্রেস, ওপরের অংশ চাদর দিয়ে ঢাকা। হৃদি রুমে ঘুমাচ্ছে। রোজা এখনো না ঘুমিয়ে বসে আছে ওর ফোনটার জন্য। ফোন নাকি আদিল মির্জার কাছে। লোকটাকে কিছু কথা আজ রোজা শোনাবেই। ওর ফোনে অনেক কিছু আছে, একজন মেয়ে মানুষের ফোন ধরবে কেন? রোজা চোখ বুজে ভিড় করে। কোনো ভদ্রতা নেই? আওড়াতে আওড়াতে লেগে আসে চোখ জোড়া। মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে কয়েকটি গাড়ি ঢোকে তক্ষুনি, এসে থামলো বাড়ির সামনে। বৃষ্টি তখনও নামছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরলো। আদিল দুলতে দুলতে বেরিয়ে এলো, দুহাতে গ্লাভস তখনও রক্তে ভেজা। সে অসন্তুষ্ট ভঙ্গিতে গ্লাভস খুলে ছুঁড়ে মারল। দুয়ারের কাছে এসে খুললো রক্তাক্ত জুতো। গায়ের কোট খুলতে খুলতে প্রবেশ করলো ভেতরে। দুয়ারের কাছে থামলো শান্ত। আর ভেতরে গেল না রোজার অস্তিত্ব দেখে। ওখানেই দাঁড়ালো, তবে ঘুরে। আদিল এক একটা দৃঢ় তবে এলোমেলো কদমে সামনে এগোচ্ছে। কোটটা পড়ে আছে ফ্লোরে, তার ধূসর চোখে দৃষ্টিটা ঝাপসা। ভারী শরীরটা বোধহয় মৃদু দুলছেও। ফিসফিসিয়ে গান তখনও চলছে টেলিভিশন থেকে। ঝুলন্ত ঝাড়বাতিটার হলদে আলো দেখা মিলে রোজার। সোফায় বসা অবস্থায় মাথাটা সোফার শেষ প্রান্তের হাতলে এলিয়ে দেওয়া। আদিল এসে দাঁড়ালো রোজার ঠিক সামনে। ঝাপসা দৃষ্টিতে ওই ঘুমন্ত মুখটা দেখতে কিছুটা অসুবিধা হয়। এতে অসন্তুষ্ট হয় সে, সামান্য ঝুঁকতে চায়, কিন্তু পারে না। থুবড়ে পড়তে নিলে নিজেই সোফার হাতল ধরে সামনে নিল। রোজার ঘুমন্ত মুখটা দেখতে দেখতে কেমন শব্দ করে দু হাঁটু গেড়ে বসে পড়ল। সেই শব্দে চমকে চোখ মেলে তাকালো রোজা। নিজের খুব কাছে আদিলকে দেখে রীতিমতো কিংকর্তব্য বিমূঢ়। হাঁটু গেড়ে বসা আদিলের চোখ মুখ অবুজের মতো দেখালো। আদিল একধানে শুধু চেয়েই থাকলো। মদে তীব্র গন্ধে রোজা নাক মুখ কুচকে ফেলল। তাকালো শান্ত এলেনের দিকে। ওরা একটাও শব্দ করছে না। রোজা দীর্ঘশ্বাস ফেলল। কতটা ড্রিঙ্কস করেছে এতটা ড্রাঙ্ক হওয়ার জন্য? রোজা আস্তে আস্তে করে প্রশ্ন করে, এভাবে কেন বসেছেন? রুমে কেন যাচ্ছেন না? আদিল জবাবে নির্বিশেষ চেয়ে রইল কেমন। অমন গাঢ় দৃঢ় গভীর দৃষ্টির সামনে রোজা অপ্রস্তুত, বড় ছন্ন ছাড়া। দৃষ্টি সরিয়ে নেয়। উঠতে চাইলে কিছু একটা অনুভব করে ঘাবড়ে ওঠে, কেঁপে ওঠে অন্তর। আদিল ভীষণ আলগোছে মাথাটা রেখেছে থম মেরে থাকা রোজার কোলে। কেমন কল্পনায় বসবাস করা এক মানব কণ্ঠে মিনমিন করে আওড়ালো, মাথা বলিয়ে দাও রোজ, যেভাবে আমি আর করো, আমার হেডেক হচ্ছে। রোজার হৃদয়ে কেমন শিরশিরে এক অনুভূতি হয়। নিভু নিভু বাচ্চা সুলভ ওই কণ্ঠে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, মিয়ে যায় তার শরীর। এই আদিল মির্জাকে ও চেনে না। আদিল তাকানোর চেষ্টা করে অস্পষ্ট ভাষা ভাষা চোখে। কি হলো, করো না। রোজা চমকে চেয়ে রয় মুখের সামনে থাকা আদিলের অবুজ চোখ মুখে। হুবহু হৃদির মতো মুখ চোখ, আবারও ওর মতো। রোজার হাত কাঁপে সামান্য, কণ্ঠনালী আটকে আসে। আদিল আওড়ায় ফের। রোজা অবশেষে অত্যন্ত ধীর এগিয়ে নেয় ডান হাতটা। নরম ফর্সা লম্বা 5 আঙুল 5টা ডুবে যায় তার কোলে রাখা মাথার কালো সিল্কি চুলের গভীরে। মুহূর্তে আদিল কেমন শব্দ করে স্বস্তির শ্বাস নেয়। আরও গভীর এলিয়ে যায় কোলের মধ্যে। রোজার পেটের কাছে প্রায় ছুঁই ছুঁই হয়।
হয়। টেলিভিশনে তখনও ফিসফিস করে গান বেজে যাচ্ছিল। ও হো মাওলা মাওলা মেরে মাওলা মেরে মাওলা মেরে মাওলা মেরে